আচ্ছা, একটা লোকের ব্রেন টিউমার হয়েছে, তার সাইন অ্যান্ড সিমটমস কি কি হতে পারে? প্রচন্ড মাথা ব্যথা, লং স্ট্যান্ডিং মাথা ব্যথা। ব্রেন হেলথের জন্য ঘুম কতটা ইম্পর্টেন্ট আপনি নিজেই দেখবেন, ভালো ঘুম হয়ে গেলে নেক্সট দিন আপনি ফ্রেশ ফিল করছেন, ইউ আর হ্যাপিয়ার। পেশেন্ট কখনো এরকম বলে না যে দেখুন আমি 1 বছর স্নান করিনি, জল যদি ঢুকে যায় লিক করে, মাথা একদম জোরে ড্যান্ড্রাফ ভরে, চুলগুলো এঁটিয়ে গেছে। তো ডাক্তার আপনি মানুষের মাথা খুলে দেখেন, কখনো পেয়েছেন কারণ মাথায় ধরে নিন গোবর রয়েছে ভরা, ওপরে খুলিটা খুললে ভেতর সবাই এক। জেগে থাকা অবস্থায় আপনারা খুলি কাটেন? আরেকটা হচ্ছে কি, আমরা এই পেটে চর্বির নিচে রেখে দিই, এখানে খুলিটা ওটা পেটে রেখে দেন। হ্যাঁ, যখন সময় আসবে কি আবার খুলিটা বসানো যেতে পারে, আবার এটা কেটে আবার বসিয়ে দেবো। কোমা, এই কোমা স্টেজে মানুষ কেন যায়, যদি একটু সহজে সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করেন। কোমা মানেই হচ্ছে হয়ে গেল, এর থেকে আর কেউ ফেরত আসবে না। একটা বাচ্চাও ছোট থেকে বড় হচ্ছে এখন ম্যাক্সিমাম তার স্ক্রিন টাইমের মাধ্যমে। এতে কি ব্রেনের অ্যানাটমিক্যাল কোনো চেঞ্জেস আপনারা দেখতে পাচ্ছেন? নিউরাল কানেকশনসগুলোকে চেঞ্জ করে ডেফিনেটলি। স্ক্রিন টাইম এগুলো দে ইনক্রিজ ইয়োর স্ট্রেস। ব্রেনে কত রকমের টিউমার হয়? যেটা মোস্ট কমন টিউমার হচ্ছে ওটাকে বলে আমাদের গ্লায়োমা। এটা তো ব্রেন ট্রান্সপ্লান্ট হয়, মানে কারোর মুন্ডু কেটে আপনি আমার মুন্ডুতে জুড়ে দিলেন। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর ইনজেকশনের আজকের পর্বটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমাদের এপিসোডটা হেড অফিস নিয়ে, অর্থাৎ যেখান থেকে সমস্ত কিছু পরিচালিত হয়। এবং আমরা বলি যে আমাদের দেহের সমস্ত কিছু কিন্তু ডিসাইড করে এই জায়গাটা, তাই তো? একদম। তো সেই জন্যই আমরা আজকে নিয়ে এসেছি একজন নিউরোসার্জন, ডক্টর রোহিত মিশ্রকে। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। তো ডাক্তার আপনি মানুষের মাথা খুলে দেখেন, কখনো পেয়েছেন কারণ মাথায় ধরে নিন গোবর রয়েছে ভরা, এভাবে ছোটবেলা থেকে বলা হয়েছে। মানুষ তো সবাই সেম, উই আর অল হোমোসেপিয়েন্স। তো ইন্ডিয়ান হোক বিদেশি হোক, ওপরে খুলিটা খুললে ভেতর সবাই এক। ধরুন একটা মানুষ যার মাথায় খুব ভালো ভালো চিন্তা চলে, সারাদিন ভালো কথা ভাবে, আর একটা মানুষ যে সারাদিন বাজে বাজে কথা ভাবে, বাজে বাজে চিন্তা চলে, তাদের ব্রেন কি দেখতে আলাদা হয়? একদমই নয়, খোলার পরে কিছুই নয়। না না, মানে মাইন্ড ইজ ডিফারেন্ট অ্যান্ড ব্রেন ইজ ডিফারেন্ট। ব্রেন ইজ তো একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, বাট ভেতরে যে নিউরাল কানেকশনসগুলো আছে, আর কি করে আপনি যখন ছোটবেলা থেকে জেনেটিক্স অ্যাজ ওয়েল এজ ছোটবেলা থেকে বড় হয়েছেন, কি শিখছেন, কি দেখছেন, কি পড়ছেন, ওরম করে আপনার মাইন্ডটা ডেভেলপ হচ্ছে। তো দ্যাট ইজ আ সেপারেট অ্যাসপেক্ট। তো স্যার আজকে আমরা বেসিক ভাবে ব্রেনটাকে বুঝবো, ব্রেনের বেসিক অ্যানাটমি। তো আপনি যদি একটুখানি, সবাই তো আমরা জানি মাথা, কিন্তু এই ব্রেনটার পার্টগুলো এবং সেগুলো কি কি কাজে লাগে আমাদের, সেটা অবশ্যই আমি তাই জন্য একটা মডেল নিয়ে এসেছি, সহজে বুঝিয়ে দেন। তো বেসিকলি আমাদের ব্রেন একটা এই স্কালের মধ্যে ভরে আছে। তো স্কালটা একটা বাক্সর মতন ভেবে নিন, বাক্সর মধ্যে এই ব্রেনটা আছে, মানে খুলির মধ্যে ব্রেন, অর্থাৎ ঘিলু যেটা আমরা বলি। এক্স্যাক্টলি, এটা ঘিলুর মতনই আছে। ইট ইজ, আমরা যেরকম এক্সপ্লেন করি যখন পেশেন্টকে, তো ইট ইজ লাইক আ জেলিকে লাগলে যেরকম থলথল করে, ব্রেনও ওরমই থলথল করে। ইট ইজ ভেরি সফট। তো ব্রেনের বেসিকলি দুটো পার্ট হয়, একটাকে বলে সেরিব্রাল কর্টেক্স আর একটা সেরিবেলাম, যেটা পেছনের দিকে এখানে নিচে থাকে, আর ওখান থেকে কানেকশনটা আপনার মেরুদণ্ডের মধ্যে স্পাইনাল কর্ডে যাচ্ছে। তো ব্রেনের মেইনলি 4টে লোব আছে, আর একটা লোব হয় সেটা মানে স্পেশালাইজড হয়েছে। তো ফ্রন্টাল লোব যেটা সামনে আছে, প্যারাইটাল লোব যেটা এখানে আছে, অক্সিপিটাল লোব যেটা পেছনে আছে, আর টেম্পোরাল লোব যেটা এই দিকে আছে। ব্রেনের দুটো পার্ট, বোথ আর মানে দেখতে দুদিকটা একই রকমই হয়। হ্যাঁ, তো ইচ পার্ট অফ দ্য ব্রেন হ্যাজ সেপারেট ফাংশন, মানে আলাদা আলাদা ফাংশনস আছে। এখন ওটা ডিপেন্ড করে কোন জায়গার কি আছে, ওই হিসেবে চলে। আচ্ছা, নিউরোসার্জন শুনলেই লোকে ভাবে নিউরোসার্জনরা শুধু ব্রেন সার্জারি করে, এটা কি সত্যি? একদমও নয়। নিউরোসার্জারিতে মানে ইট ইজ নার্ভাস সিস্টেম আমাদের এখন হচ্ছে, যেটা আমাদের ভাষায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল মানে যেটা মাঝখানে আছে, ওটার মধ্যে পুরোপুরি এসে যায় আপনার ব্রেন আর স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে যে শিরাগুলো আপনার হাতে নেমে গেছে, পায়ে নেমে গেছে, ওখানে যদি কিছু অসুবিধা হলো তাহলে। তো নিউরোসার্জন মানে এটাই নয় কি খালি ব্রেন সার্জারি করে। ব্রেন সার্জারি অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি কমনলি ডান ইজ আমাদের স্পাইন সার্জারি, পুরো মেরুদণ্ডের সার্জারি সব কিছু নিউরোসার্জনই করে। তো আপনার প্রথম ফিলিংস কেমন ছিল যখন আপনি একটা জ্যান্ত মানুষের ব্রেন খুললেন এবং জানেন যে এটা পুরোটাই আমার হাতে? যদি সাকসেসফুল হয়, কিছু গড়বড় হয়ে যায়, হয়তো মানুষটা বেঁচে যাবে, কিন্তু তার অন্য ড্যামেজ হতে পারে। কেউ কিছু না জানি ব্রেনের ব্যাপারে, এটা জানি যে দেহের সবকিছুই ব্রেনের মাধ্যমে কন্ট্রোল হয়। হ্যাঁ, তো যখন প্রথমবার করলাম তখন তো এক্সাইটমেন্ট আর অ্যাড্রিনালিন রাশেই দেখেই ওটাই, মানে অফকোর্স আমরা এতদিন পড়াশুনো খালি করেছি ওটা করার জন্যই, তো দেখে একটা বলতে ভালো বাজে লাগে, কিন্তু ভালো লাগছে কি হ্যাঁ করতে পারছি আর এটা আছে। বাট একটা সেন্স অফ রেসপন্সিবিলিটিও থাকে
তো উইথ দ্য ব্লেসিংস অফ মাই টিচার্স অ্যান্ড এভরিওয়ান তো ভালোই গেছিলো। কিন্তু ওই যে যখন আপনি ব্রেন খুলবেন, ব্রেনটা থলথল করছে, পালসেট করে, যেরকম আমাদের হার্ট পালসেশন, আপনি কোনো আর্টারি পালসেশন, তো সিমিলার যে আপনার রক্তের ধমনীগুলো ব্রেনে যাচ্ছে, তো ব্রেনটাও কিন্তু খুললেই ওটা ধপধপ করে পালসেট করে সবসময়। যদি ব্রেন পালসেট করছে না, এর মানে ব্রেনের অবস্থা খুব খারাপ, মানে পেশেন্টের অবস্থা খারাপ। তো ওই পালসেশন দেখতে, ওটাই দেখতে একটা ফিল গুড ফ্যাক্টর আসে তখন। ব্রেনে কত রকমের টিউমার হয়? দেখুন, ব্রেনে অ্যাকচুয়ালি ব্রেন টিউমার শুনলেই মানুষ ভাবে কি মানে হয়ে গেল বাস, এর থেকে খারাপ জিনিস আর জীবনে হতে পারে না, কিন্তু এটা ফ্যাক্ট নয়। ব্রেনে দু রকমেরই টিউমার হয়, যেটা আমাদের বলি বেনাইন অ্যান্ড মালিগন্যান্ট টিউমার্স। তো যেটা মালিগন্যান্ট মানে ক্যান্সার জাতীয় টিউমার। হ্যাঁ, এটা সত্যি কি ক্যান্সার জাতীয় টিউমারগুলোই হচ্ছে মোর কমন দেন দি নন ক্যান্সার জাতীয় টিউমার, কিন্তু প্রচুর নন ক্যান্সার জাতীয় টিউমারও দেখা যায় যার সার্জারি পরে আউটকাম খুবই ভালো হয়। তো মেনলি যেটা মোস্ট কমন টিউমার হচ্ছে ওটাকে বলে আমাদের গ্লায়োমা, যেটা গ্লায়াল শীতের ওটা টিউমার হয়, আর ওটা হচ্ছে ক্যান্সার জাতীয় টিউমার। আর যেটা নন ক্যান্সার জাতীয় টিউমার হচ্ছে যে ওটাকে বলে মেনিনজিওমা। তো মেনিনজেস হচ্ছে বেসিকলি একটা আমাদের ব্রেনের ওপর একটা প্লাস্টিকের মতন কাভারিং থাকে, ওর অনেকগুলো লেয়ার হয়, 3টে লেয়ার হয়, ওর থেকে যে টিউমারগুলো বের হয় ওগুলো বিনাইন হয়, মানে নন ক্যান্সার জাতীয়, ওগুলোর অপারেট করে দিলে খুব ভালো আউটকাম। আর যেটা মোস্ট কমন টাইপ অফ টিউমার যেটা ফাইন্ড আউট হয়, ওটা হচ্ছে কি আপনার শরীরে অন্য কোনো জায়গায় টিউমার হয়েছে, ওই টিউমারটা স্প্রেড করে গেছে ব্রেনে, ওই টিউমারগুলো হচ্ছে মোস্ট কমনলি যেটা ব্রেনে হয়। আচ্ছা, একটা লোকের ব্রেন টিউমার হয়েছে, তার সাইন অ্যান্ড সিমটমস কি কি হতে পারে? তো যে ব্রেন টিউমার যদি হয়, তো মানে ছোটোখাটো ব্রেন টিউমার হলে অত জলদি ধরা পড়ে না। এখন মেন ফ্যাক্টর যেটা ডিফাইন করে কি হবে পেশেন্টের, ওটা হচ্ছে দ্য লোকেশন অফ দ্য টিউমার, মানে ব্রেনে কোথায় টিউমারটা হয়েছে। আর যেরকম আপনাকে বললাম কি ব্রেনে ফ্রন্টাল লোব আছে, প্যারাইটাল লোব আছে, অক্সিপিটাল লোব আছে, তো সব জায়গায় মানে আমার যে আজকে হাত নড়ছে একটা টিপিক্যাল লোকেশন আছে ব্রেনে, যার জন্য আমার হাতটা নড়ছে, ওই জায়গায় যদি টিউমারটা হয়েছে আজকে আমার হাতটা অকেজো হয়ে যেতে পারে। কিন্তু ওর আরেকটু আগে গিয়ে যদি টিউমার হয় তখন অত কিছু ফিচার্স বোঝা যাবে না। তো সাইজ তখন যখন অবধি টিউমারটা ওই সাইজে আসছে না, কি আরেকটা যেটা হয় কি খিঁচুনি হতে পারে, যে মানুষের খিঁচুনি হচ্ছে, যেটাকে ফিটস বলে, মানে হ্যাঁ। আর মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, লং স্ট্যান্ডিং মাথা ব্যথা, আর সকালবেলায় বমি হওয়া, এগুলো দিয়ে যেরকম হয় কি হাত পায়ে কোনো উইকনেস হলো, তাহলে বোঝা যায় কি হ্যাঁ হতে পারে। এখন তো সব লোকেরই মাথা ব্যথা, মানে যা ঘরে ঘরে লোকের মাথা ব্যথা, তো আগে থেকে লোকটা বুঝবে কি করে যে এই মাথা ব্যথাটা আমার টিউমারের জন্য, মানে আমি কখন গিয়ে ডাক্তারটা দেখাবো? মোস্ট কমন কজ অফ হেডেক আমাদের এখন এই সময় গেতে হচ্ছে, এটা হচ্ছে স্ট্রেসের জন্যই হচ্ছে। স্ট্রেস, ল্যাক অফ স্লিপ, লেথার্জি, এর জন্যই। লেথার্জি মানে কি যে উইকনেস হয়ে যাচ্ছে, এত কাজ করছি, এর জন্যই মোস্ট কমন মাথা ব্যথাগুলো হচ্ছে। হ্যাঁ, যেই টুকটাক মাথা ব্যথা হচ্ছে যেগুলো ওষুধে ঠিক হয়ে যাচ্ছে, ওটা বাড়িতেই চিকিৎসা করা যেতে পারে, লোকাল ডাক্তারবাবুরা চিকিৎসা করে দেবে। কিন্তু এরম যেই মাথা ব্যথা যেটা কমন ওষুধগুলোতে কমছে না, অনেক দিন থেকে যাচ্ছে, সঙ্গে বমি হচ্ছে সকালবেলায়, ইয়া আমার লাগছে কি যেটা বললাম কি হাতটা কিরম একটু চিনচি করছে, কিছু হাত পায়ে কোনো অসুবিধা হচ্ছে, মুখটা নাড়াতে অসুবিধা হচ্ছে, ডেফিনেটলি ওটার জন্যে কোনো ডাক্তারবাবুকে দেখানো উচিত। আর যদি কোনো মাথা ব্যথাও যদি 1.5 হপ্তাহ 2 হপ্তাহ থেকে বেশি থেকে যাচ্ছে, একটা সিটি স্ক্যান করে রুল আউট করে নেওয়ার উচিত কি ব্রেনে কোনো অসুবিধা আছে কি না। আচ্ছা, এই সিটি স্ক্যান কি, এটা নিয়ে আমাদের একটা ডিটেইলড এপিসোড রয়েছে রেডিওলজি নিয়ে, আমরা এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। তো এই কি করে ডায়াগনোসিস হয় মাথার ভেতরটা, সেটা নিয়ে আমরা একটা আলাদা পর্ব করেছি, অবশ্যই দেখে নেবেন সিটি স্ক্যান কি এবং কিভাবে কি কি জানা যায় সিটি স্ক্যান থেকে। নিউরোসার্জনরা মাথার টিউমার, ব্রেন টিউমার অপারেশন করে, তো এখন লেটেস্ট টেকনোলজি কীরকমভাবে ব্রেন টিউমার অপারেশন করেন আপনারা? দেখুন, টেকনোলজি তো সারাক্ষণই ইভলভ করেছে। হ্যাঁ, এখন যেটা একটা বেসিক সেট আপ লাগে নিউরো সার্জারিতে, ওটা হচ্ছে কি ফুল নিউরো ওটির একটা সেট আপ হয়। নিউরো, এটা তো খালি একটা নিউরো সার্জনের কাজ নয়, একটা পুরো টিমের কাজ। ওটি টিম থাকে, ডেডিকেটেড নিউরো অ্যানেস্থেটিস্ট হয়, যারা মানে যে অজ্ঞান করা ডাক্তারবাবু ওরা হয়, আর ইনস্ট্রুমেন্টসগুলো সবই আলাদা হয়, আর ভেরি ফাইন মাইক্রো ইনস্ট্রুমেন্টস লাগে, মানে কি খুবই পাতলা। আর আপনার মাইক্রোস্কোপ যেটা বলি, যেটা ওই মাইক্রোস্কোপ না যেটা আমরা ল্যাবে বসি এটা করে ঘোরাচ্ছি, ওই এই মাইক্রোস্কোপগুলো হচ্ছে এত বড় বড়, মানে একটা জিনিস হয় যেটা 40x অবধি জুম করা যায় ওর মধ্যে। আরও লেটেস্ট হয়ে গেছে যেটা আসছে এখন, ওটাকে বলে এক্সোস্কোপ বলে। তো ওটা মানে আমরা যে মাইক্রোস্কোপ থ্রু দিয়ে 3D ভার্জন দেখা যেতে পারে টিভিতে, আর ওটার থেকে আমরা সার্জারি করতে পারি।
এগুলো হচ্ছে যেটা এখন এই খালি একটা নিউরোসার্জারি করার জন্য এইটুকুনি লাগে। এরপরে এখন হয়ে গেছে নিউরো ন্যাভিগেশন বলে জিনিস এসছে, যার মধ্যে একটা এমআরআই হচ্ছে কি ওই পয়েন্ট আউট করে দেবে কি কত ডেপথে কোথায় টিউমারটা আছে, তো কোন অ্যাঙ্গেলে আপনাকে ঢোকার উচিত। ডেফিনেটলি ওইগুলো জিনিসগুলো অনেকটাই এক্সপেন্সিভ, সব জায়গায় ওটা পাওয়া যায় না। আচ্ছা, এই খুলিটাকে আপনারা কাটেন কোথা দিয়ে? মানে পুরোটা তো নিশ্চয়ই আপনারা কাটতে পারবেন না। তো বেসিকলি এটা খুবই একটা গ্রস প্রসিজার আছে, তো শুনতে খুবই লাগে, কিন্তু বেশিরভাগ জিনিস পুরো যে এই যে স্কাল বোনটা আছে এটা খুবই হার্ড, যেটা ওটা হয় কি মানে এমনি মাথায় মারলাম ভেঙে যাবে, ওটা এত জলদি ভাঙবে না। হ্যাঁ, খুব জোরে ধাক্কা না খেলে ওটা ক্র্যাক করে না। কিছু কিছু জায়গা যে এই জায়গাগুলো খুব সফট আছে, একটু ধাক্কা খেলেই ক্র্যাক করে যায়। কিন্তু আমরা এই স্কাল বোনটাকে মেইনলি খুলি হচ্ছে ড্রিল দিয়ে, যেরকম আপনার দেওয়ালে ড্রিল করে ওরকম আমাদের কাছে একটা ড্রিল থাকে, স্পেশালাইজড ড্রিল হয়, এগুলো 75,000 রোটেশন পার মিনিটে চালাতে হয়। আচ্ছা, সেটা কোন এরিয়াটা দিয়ে মেইনলি আপনারা ঢোকেন ব্রেনের ভেতর? সেটা দেখুন ডিপেন্ড করে কি কোথা থেকে যাচ্ছি। তো হ্যাঁ, মানে বেসিক মানে পুরোটাই কাটতে পারেন আপনারা চাইলে? না, পুরোটা কাটলে তো হয়ে গেল, তাহলে আর কিছু বাকি থাকবে না। এখান থেকে কেটে পুরোটা মালটা খুললে না। তো যেটা মোস্ট কমন আমি আপনাকে বলে দিচ্ছি, যে মানে খুলিটা খুলি হচ্ছে এই জায়গাটা। তো আমরা এরকম একটা করে একটা ইনসিশন করি, মানে কাটি, এই যে চামড়া আর মাসলটা আছে এটাকে এরকম করে খুলে দিই। এর নিচে হাড়টা আছে, তখন এই হাড়টাকে দুটো ফুটো করি একটা ড্রিল দিয়ে। তারপর আরেকটা ড্রিল হয় যেটা দিয়ে এরকম করে হাড়টাকে করে পুরো কেটে সরিয়ে রেখে দিই। এরপরে এটা সরিয়ে যেটা হয় কি, যেরকম এখন ডিপেন্ড করে পেশেন্টের কেন ওই ক্রেনিওটমিটা, যেটা বলি আমাদের কমন ভাষায় ক্রেনিওটমি, কেন এটা করা হয়েছে। যদি ওই কারণে করা হয়েছে কি মানে ভাবুন টিউমার আছে বা অন্য কোনো জিনিস, যখন আমি জানি কি আবার হাড়টাকে বসিয়ে দেওয়া যেতে পারে, তখন আমরা ওটাকে স্ক্রু প্লেট দিয়ে বসিয়ে দিই। তো মানে অনেক পেশেন্টের এখানে মাথায় স্ক্রু প্লেট সব থাকে, তো এগুলো বেশিরভাগ সব টাইটেনিয়াম দিয়ে হয়। আগে মেটাল ইউজ হতো, এখন টাইটেনিয়াম ইউজ হয়, সো দ্যাট ওটা এমআরআই করা যেতে পারে আবার। আর পেশেন্ট কখনো এরকম বলে না যে দেখুন আমি 1 বছর স্নান করিনি, জল যদি ঢুকে যায় লিক করে? হ্যাঁ, তো এরম অনেকগুলো পেশেন্ট আসে, যেরকম আমরা ইউজুয়ালি মাথার সেলাইগুলো একটু দিন পরে কাটি, বেশি দিন 14 দিন 21 দিন পরে গিয়ে কাটি, কেন যে শুকোতে সময় লাগে, ততদিন তো জল লাগানো যাবেই না। ওর পরেও সেলাই কাটে চলে গেছে, আমি সবই পেশেন্টকে বলে দিই কি আপনারা 2 দিন পরে ভালো করে শ্যাম্পু করে চান করে নেন। হ্যাঁ ডাক্তারবাবু, খুব ভালো কথা। এসছে আবার 1-1.5 মাস পরে, দেখছি পুরো মাথা একদম জোরে ড্যান্ড্রাফ ভরে, চুলগুলো এঁটিয়ে গেছে। না কি হয়েছে? না ডাক্তারবাবু, চান করলে কিন্তু জলটা যদি ভেতরে ঢুকে যায় তাহলে তো এটা হচ্ছে একটা কমন। আর একটা খুব কমন হচ্ছে বয়স্ক লোকেদের যে ভয় থাকে কি ডাই করলে কালিটা ভেতরে ঢুকে যেতে পারে। তো মানে কসমেটিক ব্যাপার থাকে, হ্যাঁ ডাই কেন করতে পারে, সবই করতে পারে। আচ্ছা, এই ক্রেনিওটমি করে আপনারা টিউমার সার্জারি করেন, ক্রেনিওটমি না করে কোনো টিউমার সার্জারি করা যায়? যেরকম আমি বললাম কি ব্রেনটা তো একটা খুলির মধ্যে আছে, খুব বাক্সকে আপনাকে কোথাও না কোথাও থেকে তো ফুটো করতেই হবে, বিনা ফুটো করে ঢোকা যাবে না। হ্যাঁ, ডেফিনেটলি গামা নাইফ সার্জারি বলে একটা জিনিস হয়, যেটা দিয়ে মানে একটা ফোকাসড রেডিয়েশন ফেলা হয় টিউমারকে, কিন্তু ওইগুলো খুবই ছোট টিউমার, ডিপ সিটেড টিউমারের জন্য করা হয়। আর গামা নাইফ সার্জারি স্পেশালাইজ সেন্টার্সে হয়, আর খুব কম আর খুবই কম টিউমার আছে যার জন্য এই সার্জারিটা করা যেতে পারে। আদারওয়াইজ আপনাকে খুলিতে ফুটো করতেই হবে। ওই যে আপনাকে ও সায়ন এত জিজ্ঞেস করছিল এই যে খুলি কাটার ব্যাপারটা, ও সায়নের একটা প্রশ্ন ছিল আপনার? আমার কোনো প্রশ্ন নেই, সায়নের প্রশ্ন ছিল, ও বলেছিল যে এটা তুমি জিজ্ঞেস করো, মানে আমার নাম নিও না। তো আমি বললাম আর কি, ও বলেছে যে এই পুরো মাথাটার খুলি যদি ও কেটে নেয়, হ্যাঁ, আর ওই চালতা বাগান থেকে যদি লোহা নিয়ে আসে গলিয়ে আপনার একটা লোহার খুলি বানিয়ে যদি দেন, তাহলে ওই বলছিল উল্টা তাওয়া পরোটা এসব বানাতে পারবে, বললো হেলমেটের দরকার হবে। উনি যেটা বলছেন ওটা মানে খারাপ জিনিস বলছেন না। হ্যাঁ, এটা মানে দো ইট ইজ ভেরি এক্সাজারেটেড, কিন্তু প্র্যাকটিক্যালি যেরকম কি হয় আমাদের এর মধ্যে দুটো জিনিস একটু আলাদা। আরেকটা জিনিসও বলে দিই, যেটা হচ্ছে কি, যেটা আমি বললাম কি আমরা খুলিটা বসিয়ে দিই, অনেক ক্ষেত্রে আমরা খুলিটা না বসাই না, তখন খুলিটা কোথায় রাখি, কোথাও তো রাখতে হবে জিনিসটাকে, তখন 2 জায়গায়। এক হচ্ছে কি আমরা বাইরে রেখে দিলাম, একটা ড্রামে রাখা থাকে, ঠিক আছে, থাকে, ওটা লেবেল করে নাম লিখে রেখে দেওয়া হয়। আরেকটা হচ্ছে কি আমরা এই পেটে চর্বির নিচে রেখে দিই এখানে খুলিটা খুলে। আচ্ছা, এটা যদি একটু ডিটেইলে এক্সপ্লেইন করেন। এটা হচ্ছে কি এরকম করে এরকম খুলিটা খুলেছি, তো সব মানুষের খুলি তো ওটা তো ওর জিনিস, মানে ওই মানুষের। ওটা পেটে রেখে দেন? হ্যাঁ, মানে পেটের ভেতরে ঢুকিয়ে দিই না, মানে তো চর্বি আর মাসেলের মাঝখানে একটা পোটেনশিয়াল স্পেস বানানো হয়, যার মধ্যে ওটা ঢুকিয়ে
আবার ওপর থেকে সেলাই মেরেছে, তো পেটে এখানে থাকবে, খুলিটাও নিয়ে চলছে। আচ্ছা তো আচ্ছা ভালো আছে, দিব্যি চলছে। হ্যাঁ, যখন সময় আসবে কি আবার খুলিটা বসানো যেতে পারে, আবার এটা কেটে আবার বসিয়ে দেবো। ওকে, আর তখন মাথার ওপরটা কি থাকে? এই চামড়াটা থাকবে। ওকে, বাট খুলিটা থাকবে না? না, খুলি নেই, ওর নিচে ডাইরেক্টলি ব্রেনটা আছে। ওকে, এন্ড সে নর্মাল লাইফস্টাইল লিড হ্যাঁ, করতে পারে? যখন মানে ইনিশিয়াল পিরিয়ডে তো হাসপাতালে থাকবেই, ওর পরে যখন আস্তে আস্তে রিকভার করে যাবে, যখন আমরা এই বুঝতে পারবো কি এই পর্যায়ে গেছে কি হ্যাঁ এখন খুলিটা বসিয়ে দেওয়ার উচিত, তখন আবার ওই জিনিসটাকে খুলে আবার খুলিটাকে নিয়ে আবার ওই স্ক্রু প্লেট দিয়ে বসিয়ে দেওয়া হয়। এখন আপনি যে জিনিসটা বলছেন খুলে পুরো জিনিসটা বসাতে, এর মধ্যে কি হয়, অনেকগুলো যারা পেশেন্ট আছে, ভাবুন খুলিটা একদম ভেঙে গেছে, ইয়া এরম কেন যে খুব অনেকগুলো কার্ভস আছে, তো ঠিক করে বসানো যাবে না, তখন আমরা টাইটেনিয়ামের মেশ বসাই ওটার উপরে। তো এই টাইটেনিয়ামের মেশগুলো আপনার সব আজকাল কম্পিউটারাইজড এসে যায়, তো আপনার সিটি স্ক্যানে যে 3D মাধ্যমে আপনার মাথার স্ট্রাকচারে হিসাবে ওই মেশটা আসবে। তো ওটা বসালে তো বাইরে থেকে কসমেটিকলি খারাপ লাগে। এর মধ্যে থাকে কি গরমে বেরোলে একটু লাগে কি হ্যাঁ গরম গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ ওর ডিম ফাটিয়ে পোজ বানানো যাবে না। নিউরোপ্রস্থেটিক্স, হ্যাঁ একদম। খুব কমনলি আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দেখতে পাই, আর মাথার হাড্ডি ভাঙে। তো এই ফ্র্যাকচার কত রকমের হয়? যেটা আমাদের কমন যদি বলি, একটা বলে লিনিয়ার ফ্র্যাকচার, মানে যেটা ক্র্যাক হয়ে গেল, দেওয়ালে যেরকম ক্র্যাক দেখা যাচ্ছে। আর একটাকে বলি ডিপ্রেস ফ্র্যাকচার। হ্যাঁ, ডিপ্রেস ফ্র্যাকচার মানে ওটা হচ্ছে কি খুলিটা জাস্ট ভেতরে ঢুকে গেছে, দেবে গেছে। এটা অ্যাডাল্টসে কম দেখা যায়, বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ যে ওদের খুলিটা সফট হয়। তো পিং পল বলে, যেরকম পিং পংয়ে ওই টেবিল টেনিস বলকে এরকম দাবিয়ে দিলে একটা ঢুকে যায়, ওরকম ওদের ব্রেন স্কালটা ঢুকে যায়। তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যাজ সাচ আজকাল তো খুবই কমন। হ্যাঁ, আর এবং কিছু সিজনও তো আছে, ধরে নিন এই 25 থেকে নিউ ইয়ার, দুর্গা পুজো, একদম একদম সিজনে কোনো শেষই নেই। এই 25 ডিসেম্বর, নিউ ইয়ার্স, পুজোর সময়, সরস্বতী পুজো যে ঘুরে বেড়াচ্ছে একদম, আর বিশ্বকর্মা পুজো একদম, বাবার সাথে দেখা করতে যাওয়ার সময় বাঁক নিয়ে, একদম। তো এইগুলোতে ডেফিনেটলি আসে। এর একটা কমন কারণ হচ্ছে যেটা কমনলি দেখা যায় ইয়াং এজ গ্রুপে, আর প্রাইমারিলি ওরা হেলমেট পরবে না, আর যেটা হচ্ছে কি ওটা একটু অ্যালকোহল খেয়ে থাকে নিশ্চয়ই। তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যালকোহল খেয়ে থাকে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে, আর বাইক ড্রাইভিংয়ে বেশি হয় এটা। তো এই হেলমেট পরাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবাইকে আরও পাবলিকলি অ্যাওয়্যার করার উচিত কি হাউ হেল্পফুল ইজ হেলমেট টু সেভ ইয়োর লাইফ, সেভ ইয়োর ব্রেন। কেন যে ব্রেনে একটা সিভিয়ার ইঞ্জুরি হয়ে গেলে আপনার লাইফ তো নাই হলো, আপনি ভাবুন কোমাটোস থেকে গেলেন, অনেক দিন হাসপাতালে থাকেন, কিন্তু আপনার যারা ওয়েল উইশার্স আছে, ফ্যামিলি মেম্বার্স আছে, ওদের পুরো লাইফটাও নষ্ট হয়ে যায়। এবং এটা কলকাতার থেকে বোধহয় মফস্বলের দিকে আরো বেশি হয়। এইটার একটা কমন কারণ হচ্ছে কি কলকাতায় এতগুলো ট্রাফিক সিগন্যাল আছে, আর ট্রাফিকটা এত স্লো মুভিং আছে কি চান্সেস অফ অ্যাক্সিডেন্ট ডিক্রিজেস। কিন্তু মফস্বল এলাকায় যেরকম খোলাবেলা এলাকায় তখন ওই স্পিড করে, গ্রাম থেকে বেরিয়ে হাইওয়ে, আমি দেখেছি ওখানে কেউই পড়ে না হাইওয়ে। আর তাছাড়া পুলিশ মানে হেলমেট ছাড়া পুলিশ যথেষ্ট ধরে হেলমেট না পরলে। হ্যাঁ, কিন্তু সেটা তো গ্রামের দিকে বা এর দিকে থাকে না। না, এখানেও তাতেও যতই আপনি বলুন মানুষজন এরামই আছে। একটা খুব কমন এরা মানে এক্সকিউজ দেয় কি গরম লাগে, হ্যাঁ হেলমেট পরলে গরমের দিনে মাথা ঘেমে যাচ্ছে, কিন্তু ওই ঘামটার জন্য আপনি নিজের মাথাকে স্যাক্রিফাইস করবেন, এটা তো কোনো মানে নেই। তো হেলমেট পরা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটাও নাকি হয় কি ভাবুন, আমি এই তো স্যার আমি খালি বাজার করতে গেছিলাম, হ্যাঁ এ তো বাড়ির পাশে, হ্যাঁ আর কি হেলমেটটা পরবো, ওইটুকুনির মধ্যে অনেকবার আমরা দেখেছি খালি বাইক নিয়ে স্টার্ট করে আগে বেড়েছে, ঠুকে গেছে, গিয়ে মাথা গিয়ে ঠুকেছে, আর ছোটোর থেকে বড় ইঞ্জুরি হতে পারে ওটা। ওয়ার্স রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট কি আপনি হ্যান্ডেল করেছেন? দেখুন, বেশিরভাগগুলোই সিরিয়াস কেস আসে, একটা রেঞ্জ অফ কেস হয়, কিন্তু অনেকজনদেরই হয় কি ওদের পুরো স্কালগুলো পুরো ফ্র্যাকচার হয়ে থাকে, আর ভাবুন পুরো ওখানেই যখন অ্যাক্সিডেন্টটা যেখানে হয়েছে ওখানেই ব্রেনটা বেরিয়ে আসছে, যেটা বাজে গুলি বেরোচ্ছে, ওটা ওখান থেকে পুরো ব্রেনটা বেরিয়ে আসে। ইনফ্যাক্ট ইট ইজ আ নেচার্স ওয়ে কি লাইফ সেভিং, যেটা ওই যে ব্রেনটা বেরোচ্ছে, ওর ব্রেনটা বেরিয়ে হচ্ছে কি ব্রেনের প্রেশারটা ওখান থেকে রিলিজ হয়ে যাচ্ছে। শুনতে খারাপ, কিন্তু এটা একরকমের একটা লাইফ সেভিং হচ্ছে, কেন যে আমাদের ব্রেনটা একটা যেরকম আগেই বললাম বাক্সর মধ্যে আছে। তো এনিথিং ব্রেনের মধ্যে কোনো ভাবুন ক্লট হলো ইয়া কোনো টিউমারও হলো, যাই হলো, ব্রেনের প্রেশারটা বাড়লেই পেশেন্ট কমায় যাচ্ছে।
ওই প্রেশারটা কমানোর উদ্দেশ্যটাই হচ্ছে চিকিৎসার মধ্যে করার আছে, যে ওষুধে না হলে সার্জারি, ওই খুলিটা খুলে দেওয়া, যাতে ব্রেনটা ভেতরের দিকে ধাক্কা না মেরে বাইরের দিকে ফুলতে পারে। এটা আমরা সবাই জানি, সিনেমায় দেখেছি, মুন্না ভাই MBBS এ দেখেছি। কোমা, এই কোমা স্টেজে মানুষ কেন যায়, যদি একটু সহজে সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করেন। তো কোমা অ্যাকচুয়ালি সবাই কমন মানুষের ধারণা হচ্ছে কি কোমা মানেই হচ্ছে হয়ে গেল, এর থেকে আর কেউ ফেরত আসবে না। কিন্তু আমাদের ইয়ের মধ্যে কোমা একটা স্কেলিং হয়, যেটাকে বলে GCS, গ্লাসগো কোমা স্কেল। ওই স্কেলিংয়ের মধ্যে একটা 15 পয়েন্টার্স থাকে। হ্যাঁ, তো ওর মধ্যে যে 15/15 হচ্ছে বেস্ট, যে আপনি সবাই একটা নর্মাল মানুষ আছে, আর 3/15টা হচ্ছে যে মোস্ট ডিপলি কোমাটোস পেশেন্ট হলো। তো ওর মধ্যে আমরা দেখি কি চোখের নাড়ানোটা, কথা বলাটা, আর মোটার মুভমেন্ট, না এমটা হচ্ছে হাতে পায়ে মুভমেন্টটা। তো একটা জিনিসের চোখের জন্য যেরকম 4টে পয়েন্ট আছে, যদি চোখ নিজের মধ্যে খুলে আছে কিনা, আপনি পেশেন্ট আছেন, আমি আপনাকে বললাম চোখ খুলুন, তাহলে আপনি খুলতে পারছেন কিনা। যদি ওটাও পারছেন না, তখন আমরা ব্যথা দিয়ে দেখি কি চোখটা খুলছে কিনা। তো আমরা চিমটি কাটি, মানে রেসপন্সটা দেখার জন্য ওই স্কেলিং হিসেবে বলা যেতে পারে কি কত ডিগ্রি অফ ইনজুরিটা হয়েছে। তখন চিমটি কেটেছেন কোনো পেশেন্ট এসে আপনাকে বলছে আমি ইয়ার্কি মারছিলাম, কোমায় যায়নি? হ্যাঁ, প্রচুর আসে। তো এর মধ্যে কি হয় কি, এখন মানে আমরা তো পেশেন্টকে আগে বলি কি ভাই ওঠো কি হলো তোমার ব্যথা, ও কিছু রেসপন্ডই করছে না। হ্যাঁ, তখন আমাদের তো রিফ্লেক্সলি আমরা গিয়ে চিমটি কেটে যাই, তখন বাস ও শুরু হয়ে যায়। এরম পেশেন্ট আসবে যে এরম গালিওয়ালি মারবে কি, যারা পেশেন্ট রিলেটিভসরাও জীবনে শোনেনি কি ইনি এরম করতে পারেন। হ্যাঁ, এটা দু কারণ, মানে মেনলি হয় কি ব্রেনে ইনজুরির পরে একটা বিহেভিয়ারাল চেঞ্জ আসতে পারে। হ্যাঁ, তো ওই বিহেভিয়ারাল চেঞ্জের জন্য কি প্রচণ্ড গালিগুলোচি করে, মারপিট করে, মানে বেঁধে রাখতে হয়, নয়তো পালিয়ে যাবে ওরা। যেহেতু ব্রেন এমন একটা জিনিস, আমরা যদি ওটা বিগড়ে যায়, আমরা শুরু থেকেই বললাম বিহেভিয়ারাল চেঞ্জ থেকে শুরু করে লাইফস্টাইল চেঞ্জ এবং তার বডির গোটা জিনিসটা পাল্টে যেতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ। আমরা একটু মাথা ব্যথা থাকলেই বা মাথায় একটু স্ট্রেস নিয়ে ফেললেই আমরা লোকের সাথে আমরা মিসবিহেভ করি। এখন এরকম আউট অফ কন্ট্রোল পেশেন্টকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? কিছুই করি না, এখন তো অভ্যেস হয়ে গেছে। বেশিরভাগ সময় মানে আমাদের ইউ হ্যাভ টু মানে লেট গো, কি টাইম দিতে হবে। সময়তেই ব্রেন মেনলি হিল করে, সময়তেই ইউ হ্যাভ টু গিভ টাইম। তো আস্তে আস্তে যখন ওরা ঠিক হবে, ওদের সাইকোলজিক্যাল ইফেক্টসগুলো ইমপ্রুভ করবে। আর যখন ওরা ভায়োলেন্ট হয়ে যায়, তখন একটু বেঁধে দে আর নট সাইকোলজিক্যাল পেশেন্টস, বিকজ ব্রেনে ইঞ্জুরিটা হয়েছে বলে ওরম হচ্ছে। তো এই ব্রেনের যখন মাথা ব্যথা যেটা এক্স্যাক্টলি হয়, ওটা প্রচণ্ড লেভেলে হতে পারে। তো তখন কেউ নিজের মানে সেন্সে থাকে না। আচ্ছা, আমরা শুনেছি যে জেগে থাকা অবস্থায় আপনারা খুলি কাটেন, অ্যাওয়েক ক্রেনিওটমি। এটা কি একটু যদি বলেন। তো যেটা বেসিকলি হয় কি, যেরকম বললাম কি ব্রেনে অনেকগুলো জিনিস হচ্ছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, তো ওই জায়গায় যদি টিউমার আছে, ভাবুন যেরকম আপনার বাঁদিকে ব্রেনে যেখান থেকে আজকে আমার হাত নড়ছে, মুখ নড়ছে, ওর সেন্টারের ওখানে আশেপাশে ব্রেন টিউমারটা হয়েছে। তো তখন যখন ওই সার্জারিগুলো করা হয়, শুরুতে পেশেন্টকে অজ্ঞান করাই হচ্ছে, কিন্তু যখন ওই পয়েন্টে আমরা পৌঁছে গেছি, টিউমারটা বের করতে যাচ্ছি, তখন পেশেন্টকে একটু হালকা করে জাগিয়ে দেওয়া হয়। ওই জাগা অবস্থায় যখন ও টিউমারটা বের করা হচ্ছে, তখন ওকে বলা হয় কি সারাক্ষণ আঙুল নাড়াতে থাকো। কেউ গান গায়, কেউ ভাবুন মিউজিশিয়ান আছে তো ইনস্ট্রুমেন্ট প্লে করে। তো ওই করতে যদি যেই বুঝতে পারছি, ও যদি বলে পেশেন্ট কি না আমার হাত নাড়াতে অসুবিধা হচ্ছে, মানে ওই জায়গাটা আর আমরা টাচ করব না। তো ওটা ওপর থেকে বলা, ব্রেনে খালি দেখে বলা মুশকিল হয় কি এই জায়গাটাই মানে হচ্ছে যে আমার হাতের এই আঙুলটাকে কন্ট্রোল করছে। এটা ইটস ভেরি ডিফিকাল্ট টু সে লাইক দ্যাট। ব্রেন ম্যাপিং বলে একটা জিনিস হয়, সেটাও করি, কিন্তু অ্যাওয়েক ক্রেনিওটমিতে ইজিয়ার টু ডু দিস। আচ্ছা, সাইকিয়াট্রিক পেশেন্ট অথবা মেন্টাল হেলথ ইস্যুর জন্য কি কোনো ব্রেনের সার্জারি করা হয়? হ্যাঁ, মেন তো সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হচ্ছে ওষুধ অ্যান্ড কাউন্সেলিং অ্যান্ড এক্সেট্রা, কিন্তু যেইগুলো ওষুধের দ্বারা আর চিকিৎসা হচ্ছে না, যেরকম অনেকগুলো ডিপ্রেশনস হয় আর এগুলো হয়, একটু যদি এক্সপ্লেন করেন। হ্যাঁ, তো ওটার মধ্যে যেটা বলে আজকাল হচ্ছে ডিপ ব্রেন স্টিমুলেশন বলে, DBS। তো আমাদের ব্রেনটা একটা 3D স্ট্রাকচার। হ্যাঁ, তো ব্রেনের ভেতর দিকগুলোতে যদি পৌঁছতে হয়, তো আমাদের ওপর থেকে পুরো কেটে যেতে হবে। আর যত কাটবো অত জিনিসগুলো নষ্ট হতে থাকছে। তো ওই কিছু স্পট আছে যেখানে যদি ওটাকে আমরা ওখানে একটা ভাবুন সোকল কিছু পেসমেকার মতন জিনিস হয়, যেরকম হার্টের পেসমেকার আছে, ওখানেও কিছু একটা স্ট্রিপ বসানো যেতে পারে। ওইগুলোকে বলে ডিপ ব্রেন স্টিমুলেশন। তো ওটা ওখানে একটা জাস্ট প্রোব দিয়ে ওটা ঢুকিয়ে দিতে হয়।
খুব ভালো রেজাল্টস দেখা গেছে ওটা। আর ওটা যখন পুরো ওষুধের চিকিৎসা শেষ হয়ে গেল তখন ওটা করা যেতে পারে। নিউরোলজিতে এই যে সার্জারিগুলো আছে সেগুলো মোটামুটি কতক্ষণের হয়? আগে প্রিপারেশন পার্টটা যখন অবধি নিউরো সার্জন এসে শুরু করছে, প্রিপারেশনেই অনেক টাইম লাগে, বিকজ দিজ আর অল খুব বড় বড় সার্জারি হয়। এখন ওটা ডিপেন্ড করে, কিছু কিছু সার্জারি হচ্ছে যেটা মিনিমাম মানে স্কিন টু স্কিন বলি আমরা, স্কিন টু স্কিন মানে কাটার থেকে বন্ধ করা অবধি, ওটা 1 ঘন্টা 2 ঘন্টা, আর কিছু কিছু 10 ঘন্টাও চলতে পারে। তো 10 ঘন্টা ধরে চলেই যাচ্ছে। 10 ঘন্টা সার্জারিগুলো কিভাবে করেন? দেখুন, সব তো এরকম করে বলে দিলে তো হয়েই গেল। তো 10 ঘন্টা সার্জারিগুলো দেখুন চলছে, এগুলো অনেকগুলো যেরকম টিউমার সার্জারিগুলো হয়, যেগুলো বড় বড় টিউমার হয়, দ্যাট ও টিউমারগুলো খুবই ব্লাডি হতে পারে। তো আমরা বেসিক্যালি কাজটা করছি খালি এইটুকুনি একটা ছোট্ট জায়গার থেকে, ওই ছোট জায়গাতে কাজ করছি, এরা মাইক্রোস্কোপে দেখে এরম করে কাজ করছি, যেটা আমরা 40 জুমে দেখছি অলমোস্ট। তো ওখানে যখন ব্লিডিং হয়, ওই ব্লাডগুলো যখন বেরোয় তখন মানে একটা ট্যাপ খুললে যেরকম জল বেরোয় ওরকম করে গার করে বেরোতে থাকবে। পেটে ব্লিডিং হলে মপ লাগিয়ে লুগিয়ে বন্ধ করে দেওয়া যেতে পারে, কিন্তু ব্রেনে ওটা আপনি ব্রেনকে বেশি জোরে দাবানো যায় না, কেন যে ড্যামেজ হয়ে যাবে। তো ওটাকে মেটিকুলাসলি ওয়েট করে আস্তে আস্তে পোড়াতে হয়, ওই ইলেকট্রোডস দিয়ে আমরা পোড়াই, যেটাকে বাইপোলার বলে। ওটা করতে 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 তো ওটা অনেক সময় লাগে ওই টিউমারগুলো বের করতে। এখন 10 ঘন্টা সার্জারি আছে, চলছে একটু কখনো ভাবুন ব্রেক নেওয়ার জন্য ওটাকে প্যাক করে বসে থাকি। সার্জনেরও তো এখন মানুষ, ওর কোমরে ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, কেন যে অড পোস্টারে কাজ করতে হয়, টয়লেট ব্রেকও নিতে হতে পারে। হ্যাঁ, তো তখন নিতে গান টান শোনেন? হ্যাঁ, আমি প্রচুর গান শুনি। হ্যাঁ, তো আমি মানে সার্জারির সময় ইনফ্যাক্ট ট্রান্স মিউজিক, টেকনো মিউজিক, ট্রান্স এন্ড টেকনো, হ্যাঁ, সব লাগিয়ে দিই। এন্ড সাইকেডেলিক পুরো ব্যাপার একদম ওইগুলো লাগিয়ে দিই। তারপর তখন ওটি সিস্টাররা বোর হয়ে গেলে তখন বলে স্যার আপনি হিন্দি গানা বাজায়। আচ্ছা, এই যে হ্যালুসিনেশন, যেহেতু আপনি ট্রান্স মিউজিকের কথা বললেন, যে হ্যালুসিনেশন বা বিভিন্ন সাইকেডেলিক এক্সপিরিয়েন্স মানুষ করে রিক্রিয়েশনাল কারণে, তো হাউ মানে ব্রেন চেঞ্জেস ডিউরিং দ্যাট এক্সপিরিয়েন্স? সো দোজ আর অল নিউরাল রিলেটেড, মানে ওইগুলো সাইকোট্রপিক ড্রাগস যেগুলো হয়, যেরকম আপনার ওই সব সেরোটোনিন আর এগুলো আপটেককে চেঞ্জ করে দেয়। তো ওইগুলো হয়ে গেল মানে মেইনলি আপনার অনেকই কেমিক্যাল ফ্যাক্টরের মধ্যে চলে যাচ্ছে। তো স্ট্রাকচারি ব্রেন কোনো চেঞ্জ হবে না, কিন্তু ওই কেমিক্যাল যে রিয়াকশনসগুলো হয় ওর জন্য ওই সাইকোট্রপিক ইফেক্টসগুলো আসে। এই যে মোবাইলের ব্যবহার বা ওভারডোজ অফ স্ক্রিন টাইম, একটা বাচ্চাও ছোট থেকে বড় হচ্ছে এখন ম্যাক্সিমাম তার স্ক্রিন টাইমের মাধ্যমে, এতে কি ব্রেনের অ্যানাটমিক্যাল কোনো চেঞ্জেস আপনারা দেখতে পাচ্ছেন? দেখুন, অ্যানাটমি, গ্রস অ্যানাটমি মানে যেটা বাইরের থেকে দেখতে পাচ্ছি, ওর মধ্যে কিছুই ওরম হবে না, বিকজ ব্রেনটা তো ডেভেলপ হয়েছে অনেক ওভার থাউজেন্ডস অফ ইয়ার্স। তো থাউজেন্ডস অফ ইয়ার্স আগে যেরকম কি ব্রেন ছিল, ওটা ডেভেলপ করতে করতে এক জায়গায় এসছে। তো মোবাইল ইউসেজ এগুলো বেসিকলি নিউরাল কানেকশনসগুলোকে চেঞ্জ করে। ডেফিনেটলি স্ক্রিন টাইম এগুলো দে ইনক্রিজ ইয়োর স্ট্রেস, স্লিপটাকে খারাপ করছে, বাচ্চা হোক বড় হোক যেই হোক, স্লিপকে খারাপ করছে। মানুষের ঘুমটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটাকে হাইলি ইগনোর করা হয় ফর ব্রেন হেলথিনেস অফ দ্য ব্রেন। তো ডেফিনেটলি ওটা করে। এটা একটু সহজে বলুন যে ব্রেন হেলথের জন্য ঘুম কতটা ইম্পর্টেন্ট? ভেরি ইম্পর্টেন্ট। এবং কিভাবে ব্রেন রিকভার করে ঘুমের মধ্যে? দেখুন, ওটার যেরকম স্লিপের অনেকগুলো স্টেজেস আছে, REM আর বাকি সব স্টেজগুলো, ওটার মধ্যে আর গেলাম না, কিন্তু আপনি নিজেই দেখবেন ভালো ঘুম হয়ে গেলে নেক্সট দিন আপনি ফ্রেশ ফিল করছেন, ইউ আর হ্যাপিয়ার, আপনি নিজের পুরো রোজের কাজটা খুব ভালো করে করতে পারছেন। এগুলো কেন করতে পারছেন? কেন যে আপনার রেস্টফুলনেস একটা হয়েছে। তো ওটা ব্রেন হেলথের জন্য ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তো স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোয়ালিটি অফ স্লিপ ইজ অলসো ইম্পর্টেন্ট। এই নাকি আমি 8 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু 8 ঘন্টা ঘুমানোর মাঝখানে আপনি রাত্রির বেলা 2 বার 3 বার উঠে যাচ্ছেন, যেটা আপনি হতে পারে বুঝছেন, হতে পারে না বুঝছেন। তো ওটা করতে করতে রেস্টফুলনেস, স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেহেতু আমাদের পডকাস্টটা একটা আই হসপিটালে করি, তো এই অপটিক নার্ভের ওপরে আপনারা কোনো কাজ করেন? চোখটা জাস্ট আই বলে পেছন থেকে যে নার্ভটা যাচ্ছে, ওই অপটিক নার্ভ ব্রেনে গিয়ে একটা পাথওয়ে করে যাচ্ছে, যেখানে আমি যা দেখছি আমার ব্রেনটা ওটা বুঝতে পারছে কি হ্যাঁ আমি এইটা দেখছি। তো অপটিক নার্ভ একটা ক্যানাল থেকে বেরোয়, একটা হোল থেকে বেরিয়ে যায়। যখনই হোল থেকে বেরিয়ে ব্রেনে ঢুকছে, ডেফিনেটলি ওর পাশে কোনো টিউমার হলো, কিছু হলো, ওর ওপরে কাজ করা হয়, কিন্তু অপটিক নার্ভ পার সেকে টাচ বেশি করা উচিত নয়।
এটা তো ব্রেন ট্রান্সপ্লান্ট হয়, মানে কারোর মুন্ডু কেটে আপনি আমার মুন্ডুতে জুড়ে দিলেন, এখন অবধি ওটাকে হয় না। করা হয়নি, বা কিছু ব্রেনের এখনো কোনো ট্রান্সপ্লান্ট সার্জারি ওরম এখন অবধি মানে এত ওরম কোনো অ্যাডভান্সমেন্ট এখনো হয়নি কি ওটা করা যেতে পারছে। হোয়াট ইজ পিএফসি, প্রি ফ্রন্টাল কর্টেক্সটা যদি একটুখানি এক্সপ্লেন করেন। মেইনলি ফ্রন্টাল লোবটা হচ্ছে কি, এটা আপনার যে আপনি সোশ্যালি আমি আপনার সঙ্গে কথা বলছি, ইন্টারাক্ট করছি, আমি বুঝতে পারছি, একটা একটা গ্যাদারিংয়ে যদি আছি চুপ ঠিকঠাক আছি, ওইগুলো আপনার ফ্রন্টাল লোবটাকে ইয়ে করছে। হ্যাঁ, তো যেটা হয়েছিল আগে জামানায় যেরকম হচ্ছিল ফ্রন্টাল লোবেক্টমি বলে জিনিস করতো। ইনফ্যাক্ট ডক্টর মনিজ বলেছিলেন, উনি এটার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন ফ্রন্টাল লোবটমির জন্য। কিন্তু ওই সময়কার 1949 আশেপাশে হবে কি, ওই যে সাইকিয়াট্রিক পেশেন্ট, হাইলি অ্যাগ্রেসিভ লোকজন যাদের ছিল, তখন ওদের ওই প্রিফ্রন্টাল লোবেক্টমি করে দিত। মানে এই সামনের পার্টের ব্রেনটাকে জাস্ট এই পার্টে ব্রেনটাকে বাদ দিয়ে দিত, বের করে দিত। আচ্ছা, তাহলে তো আমার অর্ধেক জাজমেন্ট, ইমোশন, হ্যাঁ, এইগুলো সব চলে যাবে। নেই ওর পরে পেশেন্ট কি হতো, মানে খুবই লাফাচ্ছে পেশেন্ট, হ্যাঁ অ্যাগ্রেসিভ এইসব আছে, প্রিফ্রন্টাল লোবেক্টমি চুপচাপ হয়ে গেল একদম। হ্যাঁ, তো লোকজন ভাবলো কি বাহ, এর থেকে ভালো জিনিস আর কিছু হয়, একদম শান্ত করে দিয়েছে। তো ওটা অ্যাট দ্যাট টাইম এটা এত ফেমাস হয়ে গেছিলো কি ওনাকে নোবেল প্রাইজও দেওয়া গেছিলো। বাট লেটার অন বোঝা গেল কি ইট ইজ আ ভেরি, মানে খুবই বেশি হয়ে যাচ্ছে ওই জিনিসটাকে, তো এখন ওটা আর করা হয় না। কিন্তু এই সেম জিনিসটা আমরা দেখতে পারি যারা রোড ট্রাফিক ইঞ্জুরি পেশেন্টদের, যাদের মাথায় সামনে এরম চোট খায়, ওরা পোস্ট রিকভারি ওরা একদম চুপ হয়ে যায়, যেটা বলে অ্যাপাথেটিক বলে আমাদের, ওরা চুপ হয়ে যায়, কথা কম বলে। হ্যাঁ, আর আরেকটা অন্যদিকেও আছে যে তারপর খুব রাগ করে, নয়তো ভয়ঙ্কর রাগী হয়ে যায়। যে মানুষ আজ অব্দি রাগ করেনি, বাড়ির লোক মানে ফ্রাস্ট্রেট হয়ে যায় এসবের জন্য। তো এই পিটিউটারি গ্ল্যান্ডে যে টিউমার হয়, আগে তো এই বিশাল বড় একটা সার্জারি করে এর টিউমারটা অপারেশন করা হতো। এখন এর নিউ মানে টেকনোলজিতে কিভাবে আপনারা অপারেশনটা করেন? তো পিটিউটারি সার্জারি, পিটিউটারি গ্ল্যান্ড খুবই ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আমাদের ব্রেনে, জাস্ট এর পেছনে আছে। তো মোস্ট অফ দ্য হরমোনস ওখান থেকেই রিলিজ হচ্ছে, আর ওখানে টিউমারও খুব কমন। তো এই টিউমারের জন্য যে সার্জারি হয় এখন সব আমরা নাক দিয়েই করি। তো নাকে ওটা ইয়া তো মাইক্রোস্কোপ অ্যাসিস্টেড হয়, নয়তো এন্ডোস্কোপ দিয়ে করি। তো এন্ডোস্কোপ হচ্ছে যেটা আমাদের ভাবুন, যেটা কমনলি বলে ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেরকম একটা ক্যামেরা ইউজ হয়, ওই ক্যামেরা দিয়ে আমরা নাকের মধ্যে ঢুকিয়ে ওখান থেকে করি। তো ভেরি মানে ইজিলি ওই টিউমারটাকে অ্যাপ্রোচ করা যায়, বের করা যায়, ড্যামেজ খুব কম হয়। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে বাইরে কোনো মুখের ওপরে কোনো স্কার নেই। তো এইটাই হচ্ছে এখন লেটেস্ট সার্জারি। ওকে, আর এবার আমরা স্পাইনে আসি, যেটা খুব ইম্পর্টেন্ট এখন এই সময় বেঁচে থাকার জন্য, যে স্পাইনকে স্ট্রেট রাখা, যেটা ম্যাক্সিমাম মানুষের নেই। তার কারণ আমি মেটাফরিক্যালি বলছি না, ডাবল মিনিং বলছি না, যে কারণ অ্যাকচুয়ালি আমাদের এখন এই বসে থাকার হ্যাবিটটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পশ্চার ম্যানেজমেন্ট। কারণ এখন ম্যাক্সিমাম মানুষ ল্যাপটপে কাজ করে এবং সারাক্ষণ এইভাবে, অথবা সকালবেলা উঠেই আমরা কোমরে বসি, তখনও ঝুঁকে। তো এই পশ্চার ম্যানেজমেন্ট এবং এই বসে থাকার হ্যাবিট স্পাইনকে কীভাবে এফেক্ট করছে? তো খুবইভাবে এফেক্ট করে। তো পোশ্চার মেনটেন্যান্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো স্পাইনের মেনলি স্পাইনকে কে ঠিক করে রাখছে, ওটা হচ্ছে আপনার যে ব্যাকে যে মাসেলসগুলো আছে ওইগুলো ধরে থাকছে। যেই আপনি এরম করে বসে আছেন, ঝুঁকে বসে আছেন, ঘাড়কে সারাক্ষণ এরম করে মোবাইল দেখছেন, আরেক কিছু কিছু হয় যখন শুয়ে আছে, শুয়ে ঘাড়টাকে এরম করে মোবাইল দেখ, সারা রাত্রির বসে চলছে কোনো না কোনো একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে। তো ওর জন্যে পুরো এই মাসেলগুলো স্প্যাজমে চলে যায়, নেক পেন হয়, কোমরে ব্যথা হয়। তো এটা ইটস ওয়ান অফ দ্য মোস্ট কমন। আর আইটি সেক্টরে খুব কমনলি দেখা যায়, কম্পিউটারে সারাক্ষণ কাজ করছে, তো মাঝখানে মাঝখানে উঠে একটু স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। পোস্টারটা ল্যাপটপ ইয়া যাই ইউজ করছে, স্ক্রিনটাকে শুড বি অ্যাট ইয়োর আই লেভেল। তো ওরম করে টেবিলটাকে উঁচু করে বসার উচিত, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই স্পাইনের অ্যানাটমিটাও যদি আপনি আমাদের জন্য একটু সহজে এক্সপ্লেন করেন। তো সিম্পলে হচ্ছে কি, এটা যেরকম হচ্ছে ওপরে, এখান থেকেই ব্রেনটার স্পাইনাল কর্ডের ভেতরে দিচ্ছে, এগুলো হচ্ছে কি ভার্টিব্রা বলে। তো আমাদের ওপরে 7টা সার্ভাইকাল ভার্টিব্রা আছে, ডরসাল মানে মিড, এই জায়গায় 12টা ডরসাল ভার্টিব্রা, আর ওপরে লাম্বার 5টা, আর নিচেরটা হচ্ছে সেক্রাম। আর এখানে নিচে যে পয়েন্ট যার উপরে আপনি বসে আছেন ওটাকে বলে কক্সিক্স। তো এই স্পাইনের একটা কার্ভেচার আছে, যেটা সামনেটা এরম আছে, নিচেরটা এরম আছে। তো এর ভেতর দিয়ে স্পাইনাল কর্ডটা যায়, ওই স্পাইনাল কর্ডের লেভেল থেকে এক এক লেভেল থেকে এরম করে শিরা বেরোয়। তো ভাবুন এটা ডান দিকেই বেরোচ্ছে, তো এই আমার শিরাগুলো যে হাতে যাচ্ছে, আমার হাত নাড়াতে পারছি, এখান থেকে শিরাগুলো পায়ে নাবে, তো পা নাড়াতে পারছি।
সেন্সেশন করতে পারছি, এগুলো হচ্ছে মেনলি স্পাইন এরিয়া। শিরা বললে বাঙালিরা বোঝে হচ্ছে হ্যাঁ, এটা আমি ভাবতামই বলতাম নার্ভ। কি, হ্যাঁ। তো এটা খুবই একটা কনফিউশন আছে কি শিরাটা কি, whether it is a nerve, whether it's an artery, whether অনেকজনদের হবে কি ওরা ভাবে নার্ভটা এই যে আমাদের ভেন্স যাচ্ছে এটাকে অনেকজন নার্ভ ভাবে, ডাক্তারবাবু আমার শিরাগুলো কিন্তু ফুলে গেছে এখানটা, হ্যাঁ মানে আমার তো শিরা তো নেই ওখানে, তো মানে আছে সেন্সরি ফাইবার্সগুলো আছে, বাট দ্য বড় শিরা তো মানে বড় নার্ভ তো ভেতরে আছে, আমার এখানে ফুলে গেছে শিরাগুলো, দেখুন আমার টাচ করলে শিরা ফুলে, আরে নেই ওখানে তো কি টাচ করবো, হ্যাঁ। তো এই যে কমন ব্যাপারটা আছে, তো নার্ভসগুলো যে বড় নার্ভ আছে, বেশিরভাগ নার্ভকে আপনি কোনো টাচ করে ফিল করতেই পারবেন না। আর একটা জিনিসও আমরা ভাবি, ডাক্তারবাবু আমার গ্যাসটা না মাথায় উঠে গেছে, হ্যাঁ তো গ্যাস মাথায় উঠে যায়? গ্যাস মাথায় না উঠলেও মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো মাথায় উঠবেই উঠবে সেটা ইরেসপেক্টিভ অফ কে আসছে। তো খুবই কমন আছে কি মানে ভাবুন আমাদের পেশেন্ট আছে নিজেও জানে ব্রেনে টিউমার আছে, হ্যাঁ না এটা গ্যাসের জন্যই হচ্ছে, সব দোষ গ্যাসের দোষ, হ্যাঁ তো গ্যাস হলো মাথায় উঠে গেছে, আমি বললাম ওই মাথায় উঠতে উঠতে এবার এখান থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ তো এটা ভেবে নিন গ্যাস চলে গেছে, আপনার অন্য কিছু রোগ আছে, কিন্তু গ্যাসকে নিয়ে লোকজন খুবই চিন্তিত। গ্যাস আর একটা হচ্ছে কনস্টিপেশন, হ্যাঁ যে এই যে কনস্টিপেশন ব্যাপারটা, এত বড় স্পাইনে সার্জারি হয়েছে, হ্যাঁ সব ভালো হাঁটছে চলছে, কিন্তু না আমি পায়খানাটা হয়নি, ওটা নিয়েই চিন্তা জীবনে, হ্যাঁ যেই পায়খানাটা হয়ে গেছে বাস শান্তি, হ্যাঁ এবার আমি বাড়ি চলে যাবো, হ্যাঁ। তো আবার ভাবুন কি এত সিরিয়াস হেড ইঞ্জুরি পেশেন্ট, সব কিছু হয়ে গেছে, বাড়ির লোক এসে জিজ্ঞেস করবে স্যার উনি 2 দিন ধরে পায়খানা করেনি, মানে প্রশ্নটা হচ্ছে ওটা, এই নাকি ব্রেনে কি হয়েছে না হয়েছে, ওই পায়খানাটা করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইগুলো একটা কমন থাকে কি কনস্টিপেশন আর গ্যাস, এখন এটা কিছু করার নেই। আচ্ছা এই স্পাইনাল কর্ডের কি কি ডিজিজ হয়, আর মানে ডিজিজ আপনারা ট্রিট করেন নিউরোসার্জারি করে, আর স্পাইনে ইনজুরি হলে কি করে আপনারা সার্জারি করে ঠিক করেন? তো ভাবুন এটা তাহলে এরম করে নিয়ে নিই কি স্পাইনে আগে নন ট্রমেটিক মানে কোনো ইঞ্জুরি না ছাড়া যেগুলো মোস্ট কমন হচ্ছে কি যেটাগুলো বলে ডিজেনারেটিভ ডিসঅর্ডার্স, এগুলো হচ্ছে বয়সের জন্য, এখন কম বয়সেও দেখা যাচ্ছে, যেটাকে বলে ডিস্ক বেরিয়ে গেছে, হ্যাঁ তো এই আপনি কাইন্ডলি যদি একটু দেখান। তো এই স্পাইনে সব ভার্টিব্রার মাঝখানে এরম একটা ডিস্ক বলে জিনিস আছে, এটা একটা ভাবুন সফট পিলোর মতন জিনিস আছে, তো ওটাকে কুশন ইফেক্ট করে স্পাইনটাকে। এখন এই ডিস্কগুলো একটা লেভেল থেকে এরম করে বেরিয়ে যেতে পারে পেছনের দিকে, বেরিয়ে গিয়ে এই যে শিরা আপনার বাঁ পায়ে ভাবুন নাপছে, ওই শিরাটাকে ওখানে দাবিয়ে দিলে এখানে অত ব্যথা হবে না, কিন্তু পায়ে পুরোটা ব্যথা হবে। এই পায়ে ব্যথার জন্য আপনার হাঁটতে চলতে অসুবিধা হবে, পা নাড়াতে অসুবিধা হতে পারে, পা ঝিঝি করবে। তো প্রাথমিক চিকিৎসা ওষুধে হবে, যদি ওষুধে না হয় তখন এই জিনিসটাকে কেটে বের করতে হবে, নার্ভটাকে ডিকম্প্রেস করতে হবে, মানে চাপটাকে সরাতে হবে, চাপটা সরালেই ব্যথা চলে যায়। তো এইগুলো হচ্ছে জিনিস, আর এটাকে হলো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। নেক্সট আপনার ভাবুন স্পাইনাল কর্ডেও টিউমার্স হয়, হ্যাঁ তো ওখানেও যেরকম ক্যান্সার নন ক্যান্সার জাতীয় টিউমার, ওই টিউমারগুলোকে বের করলে হয়ে গেল। আর ট্রমার অ্যাসপেক্টে হচ্ছে কি ভাবুন ভার্টিব্রাটা ফ্র্যাকচার হয়ে গেছে, অনেক কমন হয়। আরেকটা খুব কমন হচ্ছে ওল্ড এজ আফটার সে 65 আর সামথিং, একটা ট্রিভিয়াল ফল, জাস্ট বাথরুমে পড়ে গেল স্পাইন ফ্র্যাকচার হয়ে যাবে, কেন যে এতই ওদের হাড় নরম আর ইয়ে হয় কি একটু ফলের মধ্যেই হাড় ভেঙে যায়, হ্যাঁ। তো এটার জন্যে তারপর ডিপেন্ড করে কি ও সার্জারি লাগবে কি লাগবে না। এখন যেরকম এসে গেছে যদি ওটাকে আমরা অনেক স্ক্রু রড লাগাই স্পাইনে, তো ওটা ডিপেন্ডিং অন দ্য প্যাথোলজি করতে হবে। অ্যান্ড স্ট্রেচিং কতটা হেল্প করে স্পাইন হেলথকে? স্ট্রেচিং হচ্ছে মেনলি আপনার কি হচ্ছে কি মাসেলের টোনটাকে মেনটেন করার জন্য। আপনি একই পোস্চারে বসে থাকলে আপনার মাসেলটা ওখানে স্প্যাজমে চলে যাচ্ছে, স্ট্রেচ করলে ওই স্প্যাজমগুলো রিলিজ হয়। যত আপনার মাসেলে স্প্যাজম থাকবে অত প্রেশার পড়বে অন দ্য স্পাইন। তো ওই যে ডিজেনারেটিভ প্রসেস যেটা ভাবুন আরও বয়সে হতো, ওটা এখন ফাস্ট ফরওয়ার্ড আগেই হয়ে যাচ্ছে, কেন যে এত স্ট্রেসের জন্য স্পাইনটা ডিজেনারেট করে যাচ্ছে। তাই জন্য ইয়াং এজ গ্রুপেও খুব আজকাল ডিস্ক প্রোট্রুশনসগুলো খুব কমনলি দেখা যাচ্ছে। হোয়াট ইজ স্লিপ ডিস্ক? এটা আমরা খুব কমনলি শুনি। এই স্লিপ ডিস্কটা মানে হচ্ছে ওই যে ডিস্কটা যেটা আপনার এগুলো হচ্ছে ডিস্ক যেটা বেরিয়ে গেল, ওটাকেই বলে স্লিপ করে গেছে, স্লিপ ডিস্ক, হ্যাঁ। তো এটা লোকেরা ভাবে স্পাইন, সবচেয়ে কমন কি স্পাইন সার্জারি হলো পঙ্গু হয়ে যাবো, হ্যাঁ নড়তেই পারবো না কোনোদিন, এগুলো কোনো মিসনমার এগুলো। আরেকটা হচ্ছে খুব কমন আছে
ওই যে আমার বাড়ির লোক, পাশের বাড়ির লোক বলেছিল কি ওনার এই সার্জারিটা খুব খারাপ হয়ে গেছে, ওর পরে উনি আর হাঁটতেই পারছেন না। হ্যাঁ, কোন বাড়ির লোক, কী সার্জারি হয়েছিল, কেন হয়েছিল, ওইসব না জেনে কিন্তু কেউ বলেছে, ওই ভয়তে আর কিছু করাবেই না। তো এটা নট রাইট। মেন স্পাইন সার্জারি করে অনেকটাই রিলিফ পাওয়া যায়, অফকোর্স ওই ইন্ডিকেশনটা থাকলে। তো কমন হচ্ছে ওই স্লিপ ডিস্কটায়, আর কখনো কখনো একটা ভার্টিব্রা সামনে সরে যেতে পারে, ওইগুলোকে তখন ফিক্স করে ওটা। সবাই ভাবে যে এই বড় মানুষেরই মাথায় টিউমার হয়, বাচ্চাদের হয় না। এটাও ঠিক নয়। পিডিয়াট্রিক্সে আনফর্চুনেটলি অনেক পেশেন্টসদেরই টিউমার হতে পারে। এখন যেরকম পিডিয়াট্রিক নিউরোসার্জারি ইজ মোর অফ আ স্পেশালাইজ সেগমেন্ট অফ নিউরোসার্জারি এসে যায়। অনেকগুলো টিউমার্স হয় যেটা বাচ্চাদের ক্ষেত্রেই হতে পারে। ওদের কি প্রবলেম হতে পারে, ওদের মধ্যেও ইয়া তো কোনো ডেভেলপমেন্টাল ডিলে হলো, নয়তো সেম জিনিস হাতে পায়ে কোনো জোর কমে গেল, হাঁটতে গেলে দেখতে পাচ্ছেন কি একদিকটা লিম্প করছে, ইয়া কথা বলতে জড়াচ্ছে, এগুলো হয়। পিডিয়াট্রিক টিউমার্সের মধ্যেও ক্যান্সার জাতীয় হয়, নন ক্যান্সার জাতীয় হয়। এবার ওটা ডিপেন্ড করে কোন লোকেশনে আছে আর কী রকমের আছে, কিন্তু হয়, এরম নয়। মানে আপনি যে এতক্ষণ ধরে সার্জারি করেন, বললেন 10 ঘন্টা সার্জারি করেন, তাহলে আপনার বাড়ির লোক, বিশেষ করে আপনার ওয়াইফের তো এক্সপেকটেশন আপনার কাছে অনেক বেশি, মানে আপনাকে অনেক কাজ দিলে ভাববে যে আপনি তো অনেকক্ষণ ধরে করতে হবে, এরকম কি আপনি ফেস করেন? না, ওরম তো হয় না। হাজব্যান্ড বাড়িতে গেলে ওই হাজব্যান্ডই হয়, সে নিউরো সার্জন হোক এখন আর পুলিশ অফিসার হোক, তো এসব কিছুই নেই। মানে তখন নিউরো সার্জন অন্য লোক হয়ে যায়। আর একটু এরকম কি কোনো টেকনোলজি আসছে যেখানে মেমোরি চিপ ঢুকিয়ে দিলেন আপনি আমার মাথায়, আমি আরো মেমোরি? সেটা এখন দেখুন ওই যে ইলন মাস্ক করছে নিউরালিঙ্ক বলে, সেটা অফকোর্স এখন জাস্ট রিসার্চ লেভেলে আছে, হবে কিছু না কিছু তো হবে। তো ডাক্তার আপনার কোন কলেজ ছিল? আমি বেসিক্যালি মাইসোর থেকে করেছিলাম। বিউটিফুল প্লেস। হ্যাঁ, বিউটিফুল প্লেস। তো আপনি কান্নাডায় কথা বলতে পারেন? এখন একটু বুঝতে পুরোটাই পারি। হ্যাঁ, তখন মিষ্টি পাওয়া যায়, মাইসোর পাক। মাইসোর পাক, হ্যাঁ, খুবই ভালো খেতে, কিন্তু প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিষ্টি, পুরো ঘিয়ে ডালা একটা ওটা। আদারওয়াইজ ইটস আ ভেরি বিউটিফুল সিটি। তো যখন আমি ছিলাম তখন তো অতটা ডেভেলপই করেনি, তো গুড একটা হেরিটেজ ব্যাপার আছে ওখানে, খুব সুন্দর। পেশেন্ট এসে যখন এই কান্নাডে বলতো, প্রথমে বুঝতে পারতেন? একদমও না। তখন মানে কিভাবে ম্যানেজ করতেন, মানে পাশের লোককে জিজ্ঞেস করে? হ্যাঁ, আমার যে ফ্রেন্ড আছে, কি বলছে না বলছে বলো। হ্যাঁ, আর তখন মেডিকেল কলেজে কি হয়, একটা পেশেন্টকে আমি একলা পাবো তো তাহলে অনেক বড় কথা হয়ে গেল। একটা পেশেন্টকে 10টা স্টুডেন্ট মিলে একদম ধরে বসে গেছে, হ্যাঁ তুমি বলো, এর হিস্ট্রি নিচ্ছে, তো ওই একই হিস্ট্রি রিপিট করে যাচ্ছে সবাইকে। হ্যাঁ, যেটা আমাদের পরীক্ষার মধ্যেও হতো। তো ফ্রেন্ডসরা খুব হেল্প করেছে, আমার রুমমেটসরা কানাডিগাস ছিল, তো আস্তে আস্তে শিখে গেছে। ডাক্তারবাবু, আপনার পড়াশোনা যেহেতু সাউথ ইন্ডিয়ায়, আমাদের তো অগাধ বিশ্বাস এই সাউথ ইন্ডিয়ান ট্রিটমেন্টের ওপর, যে কলকাতায় যে জিনিসগুলো হয় না, হয়তো কোনো ডাক্তারবাবু সার্জারি বলেছেন, সেটা ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদে বা ভেলোরে গেলে ওষুধ দিয়ে সারিয়ে দিয়েছে। তো ওখানকার মেডিকেল স্টাডির মধ্যে কি স্পেশালিটি রয়েছে যেটা আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার মেডিকেল স্টাডিতে হয় না, বা মেডিকেল স্টুডেন্টরা ফেসিলিটিগুলো পায় না? হ্যাঁ, এরকম কিছুই নয়। এখানে সব ডাক্তার সবাই সব জায়গায় সেমই হয়। হ্যাঁ, ডাক্তারি পড়া, পাস করা, পরীক্ষা তো আমরা বিভিন্ন ইন্ডিয়ান সব যেখানে আমাদের সেন্টার পড়বে ওখানে গিয়ে দিচ্ছি, এটা ওরকম কিছুই না। এখন এখানে একটা বিলিফ হয়ে গেছে ইস্টার্ন ইন্ডিয়ায় কি ইস্টার্ন ইন্ডিয়ার ডাক্তারগুলো ওরা ডাক্তারি জানে না। হ্যাঁ, সিম্পল কথায় ডাক্তারি জানে না। ওরা ওদের বিশ্বাস করা যাবে না, ওরা ইচ্ছে করে অন্য কিছু ভুল চিকিৎসা করছে, সার্জারি দিয়ে দেবে, এটা নিয়ে একটা খুব না, হ্যাঁ ইচ্ছে করে সার্জারি দিয়েছে কেন, যে তার কামাই হবে, এইগুলো হবে, এগুলো হচ্ছে একটা খুবই বাজে মিসনমার বলতে পারি। এখন তৎপর হবে কি ট্রেনটা চড়বেন আর ওরা ভেল্লোর ইয়া চেন্নাই ইয়া ব্যাঙ্গালোর যাবে। তো ওখানে যখন অবধি ওরা দর্শন দেবে না তখন অবধি ওরা স্যাটিসফাই, ওখানে ডাক্তার বললে উনি স্যাটিসফাইড হয়ে যাবেন, কিন্তু ডাক্তার সব জায়গায় একই আছে। এখন এই ট্রেনটাকে বন্ধ, ইনফ্যাক্ট আপনি যদি ভেল্লোর ইয়া এইসব জায়গায় যাবেন তো ওখানে বেঙ্গলিদের কেটার করার জন্য স্পেশাল হোটেলস, রেস্টুরেন্ট সব বানানো আছে। ইনফ্যাক্ট ডাক্তার যে লিস্ট আছে, ওপিডি লিস্ট, ওইগুলো বাংলায় ছাপা আছে, কি দে নো দ্যাট ইস্টার্ন ইন্ডিয়া থেকে পেশেন্ট এত আসবে। কিন্তু এটাই আমাদের আনফর্চুনেট সিচুয়েশন এখানে, কি এটাকে এখন ডেভেলপ করতে হবে কি হ্যাঁ না এখানেও সব চিকিৎসা জানে, কিন্তু না, ওটা মাইন্ডের মধ্যে সেট আপ আছে। এখানে অনেক পেশেন্ট পার্টি বলে যে না, ডাক্তারবাবুর সাথে তো আমি দেখাই করতে পারছি না, মানে আমার একটা সার্জারি হয়েছে আমার পেশেন্টের, আমি পেশেন্ট পার্টি, আমি চাইছি যে ডাক্তারের সাথে কথা বলতে, কিন্তু আমি ডাক্তারবাবুকে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। মানে এটা একটা খুব কমন পেশেন্টদের মধ্যে একটা রাগ থাকে যে আমি ডাক্তার, এটা মানে কি সত্যি?
দেখুন ওটা ইন্ডিভিজুয়াল ডাক্তারদের ওপরে ডিপেন্ড আছে, এটা ডিনাই করা যাবে না। অনেকগুলো ডাক্তাররা অ্যাপ্রোচেবল হয় না, ইয়া বসে কথা বলা যায় না, হ্যাঁ এটা আছে। এটা ডক্টর পেশেন্ট রিলেশনশিপ যেটা বলে, যেটা আগে আমাদের সময় যখন আমি পড়ছিলাম তখন অতটা ছিল না, কিন্তু আজকাল এমবিবিএস কারিকুলামেও এটা ঢুকে গেছে কি হাউ টু মেনটেন আ ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, হিউম্যান টু হিউম্যান রিলেশনশিপ ইজ মোর ইম্পর্টেন্ট। এটা আস্তে আস্তে উইথ প্র্যাকটিস অ্যান্ড উইথ ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট ওটা তো ডাক্তাররা সার্জারির আগে পেশেন্ট পার্টিকে ডেকে ডাক্তাররা পুরো জিনিসটাকে বোঝালো, মানে এক্সপ্লেন করলো যে হ্যাঁ এই সার্জারিটা আমরা করতে যাচ্ছি, এর কনসিকুয়েন্সেস এই হতে পারে, আপনার তার জন্য রেডি থাকবেন, এরকমও কি বলা হয়? হ্যাঁ অবশ্যই বলা হয়। ইনফর্মড কনসেন্ট যেটা বলে, আমরা সবই বুঝিয়ে কি প্রোজ অ্যান্ড কনস অফ সার্জারি, কি সার্জারি করালে কি লাভ, না করালে কি লাভ, করলে কি হতে পারে, খারাপও হতে পারে, সব সার্জারির মধ্যেই কমপ্লিকেশন হতেই পারে। হ্যাঁ তো এইগুলো রিস্ক অ্যান্ড বেনিফিটস ওদের বুঝে তখনই ওরা যদি বলবে কি হ্যাঁ আপনি আগে বাড়ুন, তখনই বাড়া হবে, ওটা ইনফর্ম কনসেন্ট। আর আপনার স্টুডেন্ট লাইফে কি আপনারা শুধুই পড়াশোনা করতেন নাকি অন্য কিছু করতেন? হোস্টেল লাইফ? হ্যাঁ হ্যাঁ সবই করতাম। আমাদের তো ফিক্স ছিল, আমরা এভরি ফ্রাইডে মুভি দেখতে যেতাম রাত্রির বেলা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ কিন্তু মাইসোরের আশেপাশে দারুণ সব বেড়ানোর জায়গা রয়েছে, কুর্গ আছে, এদিকে ম্যাঙ্গালোর। 4.5 বছরের মানে 5.5 years কোর্সে কত ঘুরবেন একই জায়গা। হ্যাঁ যতটা ঘোরা আছে ঘোরা নিতাম। তারপর হ্যাঁ একটা তো আপনাকে লেট আউট করতেই হবে, সারাক্ষণ তো পড়তে পারে না মানুষ, তো এখন এইগুলো জায়গায় মুভি দেখতে যেতাম, ইয়া তখন আর কোনো স্পেশালাইজড মাল্টিপ্লেক্সও ছিল না, এই সিঙ্গল স্ক্রিনে যা দেখতাম। আর স্পোর্টস খেলতাম, ক্রিকেট, ফুটবল, সবই, বাস্কেটবল। আর আপনার ওয়াইফ উনি কি ডাক্তার? হ্যাঁ ও মাইক্রোবায়োলজিস্ট আছে, পিএইচডি আছে। আপনার সাথে কোথায় আলাপ হলো? আমার হাসপাতালেই দেখা হয়েছিল। হ্যাঁ কিভাবে আপনার লাভ স্টোরিটা জানি, মাইক্রোবায়োলজি অ্যান্ড নিউরো। তো মানে লাভ স্টোরি কি, ইটস কাইন্ড অফ অ্যারেঞ্জড লাভ। তো আমার যে হসপিটালে কেউ পেশেন্ট একটু সিরিয়াস কন্ডিশনে ছিল, তো তখন ওই হাসপাতালে আমার এখন ওয়াইফ যে কাজ করে তো উনি এসছিলেন ওই পেশেন্টের ব্যাপারে জিজ্ঞেস করতে। তো উনি নিজের ল্যাবের কোট পড়ে এসছেন, খুব ভালো কথা। এখন আমি তখন ওখানে স্টুডেন্ট, হ্যাঁ মানে নিউরোসার্জারি স্টুডেন্ট। তো আমায় জিজ্ঞেস করছে কি আপনি কি এটা, আমি বলছি এখন। তো আমি জিজ্ঞেস করছি আপনি কি ডাক্তার? হ্যাঁ তো তখন উনি বলছেন না আমি তো ল্যাব থেকে যাই। তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো না। হ্যাঁ মানে আপনি কি পেশেন্টের রিলেটিভ? হয় তখন বললেন কি হ্যাঁ উনি রিলেটিভ। তখন কথাবার্তা বলে দিলাম যা বলার আছে। পেশেন্ট খুব খারাপ ছিল। করতে দেন 1-2বার আরও দেখা হলো, ফ্রেন্ডশিপ হলো, বাড়ির লোকরা কথা বললো, তখন আগে করতে হয়ে গেছে। আর মাথার ভেতর কি কি পোকা থাকে, যেহেতু মাইক্রোবায়োলজি এবং এইটা আমি জানতে চাই। মাথার ভেতরে পোকা দেখুন যেটা খুব কমন হয় ওটাকে বলে নিউরোসিস্টিক সার্কোসিস। হ্যাঁ যেটা ভাবুন যেরকম লিয়ান্ডার পেসে যেটা হয়েছিল, হ্যাঁ ওই টেপওয়ার্ম যেটা বলে কমন ভাষায়, ওটা ওখানে চলে যেতে পারে। এটার এর মানেই নাকি যেটা বলে কি শুয়োরের মাংস খেলেই ওটা হয়, ওরম হয় না। এনি আনহেলদি মানে আনক্লিন ভেজিটেবলসের সঙ্গে, আনক্লিন হ্যান্ডসের সঙ্গে হ্যান্ড হাইজিন যদি না মেনটেন, ওখান থেকেও হতে পারে, একটা ট্রান্সফার হতে হবে ওটা। তো ওটাই মোস্ট কমন যে ওয়ার্মটা ওখানে হয়। আরও অনেক জিনিস হয় যেগুলো আর একটু ডিপ হয়ে যাবে, বাট নিউরোসিস্টিক সার্কোসিস ইজ ভেরি কমন। এগুলো হচ্ছে যেটা ব্রেনের ভেতরে হচ্ছে। আর আরেকটা যেটা হয় কি যেটা বলে ম্যাগটসগুলো হচ্ছে কি মানে যখন মরা মানুষ হয় আপনি দেখবেন অনেক দিন পরে ওর ওপরে কিড়বিড় করতে একটা জিনিস এসে যায়, ওগুলোকে বলে ম্যাগট। হ্যাঁ তো খুবই নেগলেক্টেড বয়স্ক লোকরা যারা একলা বাড়িতে থাকে, ওদের স্ক্যাল্পে এরা ম্যাগটস হয়ে যেতে পারে, যেগুলো ওরা বুঝতে পারছে না, কিন্তু আপনি যখন খুলে দেখবেন এখানে কিড়বিড় করছে ওই সব ম্যাগটসগুলোকে। তো তখন ওইগুলোকে পরিষ্কার করে দিতে হয়। আর ওর বেসিকলি আপকিপ রাখছে না, তার জন্য এটা হচ্ছে। ডাক্তার মাথার ভেতর থেকে কি কি বার করেছেন, মানে ধরেন রড, বুলেট? আমি দেখেছি এটা হচ্ছে কি বুলেট ইঞ্জুরি। বুলেট বার করেছেন মাথার ভেতর থেকে? হ্যাঁ। আচ্ছা মানে বেঁচে ছিল তারপর সে? হ্যাঁ বেঁচেও গেছে। এটা কি ক্রিমিনালের নাকি পুলিশ অফিসারের? না এটা অ্যাকচুয়ালি ক্রিমিনাল ছিল না, ও একটা কোনো মফস্বল এলাকায় বসে যে বিকেলবেলায় বসে বাঙালি যা করে একটু চাওয়া খাচ্ছিল লোকজনদের বন্ধুদের সঙ্গে বসে, তো ওরই কোনো একটা এনিমি ছিল যে রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছিল, ওই আসলো পেছন থেকে গুলি চালিয়ে দিল এসে। এখন ফর্চুনেট ইনাফ ওর গুলিটা এসে জাস্ট এখান থেকে ঢুকে এর ভেতরে গিয়ে বসে গেছে। তো অতটা যেতে পারিনি, কারণ যে এখান থেকে মারলে এদিক ওদিক হলে মারা যেতে পারতো, কিন্তু অ্যাঙ্গেলে মেরেছিল বলে এখানে বসে গেছে। তো তারপর ওখান থেকে এখান অব্দিও এসে গেছে, একটু অজ্ঞান অবস্থায় এসছে। তো আমরা তখন স্ক্যান করে দেখলাম ওর বুলেটটা ওখানে লজড আছে, মানে বসে আছে। তো বুলেটটাকে তো বের করতেই হবে, ওটা ফরেন অবজেক্ট আছে। তো তারপর যেটা বললাম কি
ক্রিনিওটমি, যেটা হাড়টা খুলে ওখান থেকে বুলেটটা বের করলে আবার হাড়টা বসিয়ে দিলাম। তো অনেক দিনও যখন স্টুডেন্ট লাইফে তো অনেক শুনেই এসব করতে করতে তখন লাগে কি কবে এরকম আসতে পারে। তো ওই যে মুভিসগুলোতে দেখায় কি বুলেটটা নিয়ে একটা আমাদের ট্রে হয়, ওই ট্রের মধ্যে টং করে ফেলে যে আওয়াজটা হয়েছে ওটার মধ্যে একটা ছিল, হ্যাঁ সামথিং হ্যাজ হ্যাপেন্ড, সিনেম্যাটিক। হয়তো তো ইচ্ছা করে আমি ওটাকে টং করে ফেলেছি। উইথ গডস গ্রেস ও পেশেন্টটা খুব ভালো আছে, সবই ভালো আছে। আর সো মাথার ভেতর যদি বুলেট না ঢোকে তাহলে একটা পেশেন্টকে বাঁচানো সম্ভব না? ভেতরেও বুলেট যদি লজ থাকে তো ওটা কোথায় লজড আছে ওর উপরে আছে, কিন্তু বুলেট ইঞ্জুরি মানেই যে মারা যাবে এরম হয় না। ওকে, হ্যাঁ এখন খুব বড় বড় ইঞ্জুরি তো অফকোর্স মারাই যাবে। আর লোহার রড ফড অনেক সময় হ্যাঁ, তো যেটা আমার স্টুডেন্ট লাইফের সময় হয়েছিল কি, এটা অনেকগুলো পেপারেও এসেছিল, আমার স্যার করেছিল। তো একটা দূর থেকে ওই অ্যারো কেউ এম করছিল, জাস্ট এমনি নর্থ ইস্টের জায়গায়। তো ও এম করেছে ভুল করে, ও মেয়েটার চোখের এখান থেকে পেছনে ঢুকে গেছিল, মানে এফার ওপর হয়ে গেছিল। তো তখন আমরা ওই বড় একটা সার্জারি করে ওইটাকে বের করে দিয়েছিলাম। শি সার্ভাইভড, একটু চোখের দৃষ্টিটা চলে গেছিলো, বাট শি সার্ভাইভড, আর ওরম কোনো ডেফিসিট হয়নি। তো এত বড় একটা অ্যারো মতন, ওই একদম সলিড অ্যারো ওটাকে, তো ওটা ছিল। সো ডাক্তারবাবু, আমরা মোটামুটি এন্ডে পৌঁছে গেছি। এবার একটু ওয়েলনেস নিয়ে কথা বলি। ব্রেন হেলথ এবং স্পাইন হেলথ ঠিক রাখার জন্য আমরা কি কি ডেইলি প্র্যাকটিস করতে পারি? মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গুড নাইট স্লিপ, রেস্টফুল গুড নাইট স্লিপ। শোয়ার আগে মোবাইল কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা আগে এনি স্ক্রিনকে বন্ধ করে দেওয়া, কোনো স্টিমুলেন্টস না নেওয়া, অ্যাটলিস্ট 4 to 6 hours বিফোর স্লিপ। কোনো স্টিমুলেন্টস লাইক কফি, টি এগুলোকে না খাওয়া, কেন যে ওটা ঘুমটাকে ডিলে করে দেয়। তো এইসব নিয়ে ঘুমানো উচিত, ঘুমানো ঠিক পোশ্চারে। পিলোর ফ্যাক্টর অত ইম্পর্টেন্ট হয় না, যে সবাই ভাবে কি পাতলা বালিশে শুলে কি ঘাড়ে ব্যথা কম হবে, এরম নয়। পোশ্চারটা মেনটেন করে ভালো ম্যাট্রেসের উপরে শুতে হবে। সকালবেলায় উঠে যেরকম গুড থটস, মেডিটেশন করুন, করুন। আর অ্যাটলিস্ট 1/2 hour to 1 hour একটা কোনো ফর্ম অফ এক্সারসাইজ ডেলি করার উচিত। ইট ক্যান বি আ ব্রিস্ক ওয়াকিং অর এনি ওয়েট লিফটিং, যোগা, এনিথিং যেটায় ঘাম বেরোয়। হ্যাঁ, খালি জাস্ট বাড়িতে চারপাই করলাম ওরম করলে হবে না। আর মেইন কথা হচ্ছে শান্ত, মাথা শান্ত থাকতে হবে, স্ট্রেস কম নিতে হবে। লাইফ উইল গো অন, বাট এভরিথিং ডিপেন্ডস অন আপনি কীরকম ভাবছেন, কি হচ্ছে। তো হ্যাপি থাকলে এভরিথিং উইল বি হ্যাপি। থিঙ্ক গুড, বি গুড। অ্যান্ড হোয়াট অ্যাবাউট স্পাইন? স্পাইনের জন্য মেন হচ্ছে পোশ্চার মেনটেন। এই যে এক্সারসাইজ আপনি করবেন, ঠিক করে বসা, যেরকম বললাম ল্যাপটপটা ঠিক পজিশনে রাখা, সোজা বসা। অনেক যারা বসে বসে কাজ করছে, মাঝে উঠে একটু স্ট্রেচ করা, একটু এদিক ওদিক হেঁটে নেওয়া, এটাকে ইম্পর্টেন্ট করা। আর গুড নিউট্রিশন, ক্যালসিয়াম ভালো করে ইনটেক, ভিটামিন D3 লেভেলটাকে ঠিক করে রাখা, এগুলো করলেই হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। আমরা অনেকটা জানতে পারলাম এই আমাদের এই হেড অফিসের ব্যাপারে, এই মাথার ব্যাপারে। আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরও ডিটেল অনেকগুলো পর্ব নিয়ে আসবো। তো আপনার কেমন লাগলো আমাদের সাথে কথা বলে? খুবই ভালো লাগলো। আপনাদের পডকাস্টের আমি আগেও অনেক শুনেছি, আমার ফ্রেন্ডসরাও খুব বলেছে। ইনফ্যাক্ট এখানে আসার আগে আমি আমার স্টাফকে বলছিলাম কি আমি এখানে আসছি, তো আই ওয়াজ অলসো অ্যাস্টনিশড দ্যাট ও জানে কি আপনাদের পডকাস্ট হচ্ছে, ও আপনি ইনজেকশনের পডকাস্ট আসছেন। হ্যাঁ, বা খুব ভালো। না, থ্যাংক ইউ ফর কামিং। কারণ আপনারা এত সহজে এসে বলছেন, তাই আমাদের দর্শকদের যে মিসকনসেপশন, যে মিথ এইগুলো ছিল, সেইগুলো আস্তে আস্তে দূর হচ্ছে। অফকোর্স। তাই আপনাদের সবাইকেও বলবো যে আপনারাও প্লিজ এই এপিসোডগুলো একটুখানি ছড়িয়ে দিন। আপনারা সাবস্ক্রাইব করুন এবং তার সাথে অর্ধেক কাজ করবেন না, তার সাথে এই যে বেল আইকনটা রয়েছে নোটিফিকেশনের জন্য, হ্যাঁ ওটাকেও প্রেস করুন। তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে, অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।